হল্লা বলে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে। হিন্দিতে একটা ডায়লগ ভীষণভাবে এখন মনে পড়ছে, হোনি কো আনহোনি মে কোই নেই টাল সকতা হ্যায়। আমরা যদিও আজকের এই ঘটনাকে সমর্থন করছি না, কিন্তু আপনাদের তো মনে আছে যে দিনের পর দিন যেভাবে মানুষকে উস্কানো হয়েছে, দিনের পর দিন মানুষকে যেভাবে উত্তেজিত করা হয়েছে, এই ডায়মন্ড হারবারেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে যেভাবে পর্যুদস্ত করা হয়েছিল, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় ওই ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি বলেছিলেন এটা হচ্ছে জনরোষ, আমরা কি করতে পারি? তৃণমূলের কংগ্রেসের তো কেউ ছিল না, এটা হচ্ছে জনরোষের বহিঃপ্রকাশ। আপনাদের মনে থাকবে সেই জেপি নাড্ডাকে আক্রমণ করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাড্ডা গাড্ডা নাড্ডা চাড্ডা খাড্ডা, মনে আছে তো? মানুষ প্রত্যেকটা জিনিসকে ঠিকভাবে নেয় না। আজকে যে ঘটনা ঘটেছে এর আইনি বৈধতা নেই, আমরা এটা দেখে খুব বেশি উৎসাহিত তাও নই, আমরা সমর্থন করছি তাও নয়, কিন্তু আবার ওই একই কথা বলি, হোনি কো আনহোনি মে কোই নেই টাল সকতা হ্যায়। তার প্রমাণ হচ্ছে আজকে সোনারপুর যেটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের কনস্টিটিউয়েন্সি, নিজের লোকসভা এলাকা। আসুন একবার ছবিটা দেখাই উইথ অ্যাম্বিয়েন্স আপনাদের সামনে, শুনুন। এবার আসুন এই যে এই জনরোষ, এটাও দেখুন একবার, এই জনরোষ একবার শুনি। উনি তো চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, বালি চোর, চুরি করেছে। আর কি জানাবো? উনি তো চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, বালি চোর, চুরি করেছে। একটা কথা প্রয়োজন। এই জনরোষের বহিঃপ্রকাশ, এটা আইনি বৈধতা নেই, আমরা সমর্থন করি না, কিন্তু আজকে দিনের পর দিন যখন মৃত্যু ঘটেছে এসআইআর এর সময়, ওই সময়টায় দিনের পর দিন সমস্ত মৃত্যুকে রাজনৈতিক মৃত্যু এবং এসআইআর এর কারণে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনার মাথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে এই উত্তর চব্বিশ পরগনার পানিহাটি এলাকায় প্রথম মৃত্যুর পর এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে যারা আসবে এসআইআর করতে তাদেরকে বেঁধে রাখুন, ধরে রাখুন, বেঁধে রাখুন। দিনের এই যে আজকে যে সংযোগে যে ঘটনাটা ঘটেছে আজকে এখানে, যে কারণের জন্য গিয়েছিলেন, সেখানেও সাধারণ মানুষের তারা প্রতিক্রিয়া দিচ্ছেন যে কোনো মৃত্যুকে, সেই মৃত্যুকে তারা তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে তাকে রাজনৈতিক হত্যা। আজকে আপনি জানেন যে এই
নির্বাচনের পরে, যেখানে আমরা ফ্রেশ ফেয়ার ইলেকশন, ফ্রি ফ্লোয়িং ইলেকশন বলে সবাই আমরা বলছি, হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন 10 জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ভোট পরবর্তী সময়। পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখা গেল তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে সাধারণ কারণের জন্য মৃত্যু হয়েছে। দিনের পর দিন মিথ্যা কথা, দিনের পর দিন প্রতারণা। দেখুন, আজকে 26 দিনের মাথায়, ব্যাপক বিপর্যয়ের 26 দিনের মাথায় অভিষেক যখন রাস্তায় বেরোলেন, তার সঙ্গে ত্রিস্তরীয় নিরাপত্তা, কোনো এক জায়গায় গেলে 5,000 10,000 পুলিশি ব্যবস্থা আজকে ছিল না। তার মানে প্রমাণ হয়ে গেল আজকে অভিষেক জননেতা হতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেতা হতে পারেননি কোনোভাবে। কংগ্রেসের ক্ষমতা ছিল 77 সাল পর্যন্ত। 77-এর পরে মানুষের রায় কংগ্রেস সরকার থেকে চলে গেছে। কোনো কংগ্রেস নেতাকে ভাবে জনমানুষের সামনে অপমানিত হতে, আমাদের যারা রাজনীতির আমার থেকে যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা 77-এর সময়টা খুব ভালোভাবে মনে আছে, আমার সেই সময় জন্ম হয়নি, কিন্তু আমার মনে হয় যে মানুষ দেখেননি সেই ছবি। আমার খুব পরিষ্কার মনে আছে 2011 সালে 34 বছরের বাম শাসন শেষ হলো। কোনো নেতাকে ভেবে রাস্তায় পর্যদস্ত হতে হয়নি। আমি নিজে আমাদের মিডিয়ার ক্ষেত্রে একদম থেকে উপস্থিত থেকে ত্রিপুরাতে 22 বছরের বাম জমানার পতন ঘটেছে। আমি দেখিনি রাস্তায় মানিক সরকার বা তার স্ত্রী ফ্রিলি ঘুরে বেড়াতে আমি দেখেছি। বিশেষত মানিক বাবুর স্ত্রী তো বটেই, তিনি খোলা মেলা জায়গায় ঘুরে বেরিয়েছেন। কেউ তাকে উল্লেখ করে চোর জোচ্চোর স্লোগান কেউ দেয়নি। আমি কোনো রাজনৈতিক দলের প্রোপাগান্ডা করতে এখানে বসিনি, কিন্তু মানুষ আজকে যে কারণের জন্য বলছেন এই কথাগুলো, তার পেছনে কি কারণ আছে, আর সত্যি কি কারণ আছে নাকি নেই, নাকি এটা শুধুমাত্র বিজেপির একটা রাজনৈতিক স্টান্ট, এটাও জানবার চেষ্টা করব। কিন্তু যে ছবি দেখাচ্ছে আমাদের প্রতিনিধি, আপনাকে চমকে যেতে হবে। জায়েদ মিস্ত্রি আমাদের প্রতিনিধি ওই ঘটনাস্থলে ছিলেন, সঞ্জু কর্মকার যার বাড়িতে অভিষেক আজকে গিয়েছিলেন, সেখানে এই সরকার, বর্তমান সরকার, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পাঠিয়ে তাকে রেস্কিউ করলো। এত বড় নেতা, ওই বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা ছিল না আজকে। আসুন, জায়েদ তুলে ধরেছে কিছু ছবি, এলাকার মানুষের কিছু কথা, একবার আপনাদের শুনিয়ে নি, তারপর আমি গেস্টদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আলোচনায় যাব। দেখুন, কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এই যে এখানে সেই বাড়ির পাশে, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে এসছেন। সে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সেখানে পুরো এলাকা ফাঁকা করার ব্যবস্থা চলছে। একেবারে যে সঞ্জীব, যে নিহত ব্যক্তি, যার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, এই বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি ভিতরে রয়েছেন, এবং চারিদিকে প্রচুর পরিমাণে এখানকার যে গ্রামবাসী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, তারা ভিড় করে রয়েছেন। সেই চিত্রটা এখানে প্রচুর পরিমাণে এই মুহূর্তে তাকে বের করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, যেমন রাজ্য পুলিশ রয়েছেন, সোনারপুর থানার পুলিশ রয়েছেন, তেমন কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। এবং সেই চিত্র সরাসরি আমি কিন্তু দেখাচ্ছি। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু এই যে এলাকা আছে সেই এলাকা পরিষ্কার করার কাজ চলছেন, এবং প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে। যে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, তাকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী এসছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদেরকে বের করার চেষ্টা করছেন। একদিকে রাজ্য পুলিশ থেকে আরম্ভ করে, সোনারপুর থানার পুলিশ থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ান, তারা কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছে, এবং এখানে যে সমস্ত গ্রামবাসীরা আছে তাদেরকে ফাঁকা করার চেষ্টা করছে এই মুহূর্তে। এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছি, একেবারে সেই ছবি সরাসরি আপনারা সিএনএর পর্দায় দেখছেন, যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছে, তারা কিন্তু ফাঁকা করার চেষ্টা করছে। কিন্তু গ্রামবাসীরা তারা কি বলছেন, তারা কি বলছেন, কি বলছেন? ওই অভিষেক ব্যানার্জিকে বের করে দিন আমাদের সামনে। আজকে অভয়ের বিচার পাইনি, এত বছর ধরে, এতদিন ধরে তার মা কাঁদছে। আজকে কি করেছিল এই ছেলেটা, কি করেছে তাই জন্য এখানে আসতে হয়েছে? সেই মেয়েটা কি ভুল ছিল? সেই মেয়েটা এইভাবে অত্যাচার হয়ে মারা গেছে, সেখানে যায়নি তো অভিষেক ব্যানার্জি। আজকে এখানে এসছে এই লোকটার জন্য, এসে যে এখানে লোকের ভালো করে দিন করেনি, সবার জন্য সবাইকে উনি ডিস্টার্ব করতো, সারাক্ষণ ডিস্টার্ব করতো। আর আমরা তো দিদি, আমরা এই আমরা কমারিনি, আমরা এখানেই রয়েছি, আমরা এই বাড়ি এখানেই রয়েছি। আমাদের দাবি, আমাদের যেমন ওই সঞ্জুকে নিয়ে যেমন বলছে যে বিজেপির থেকে হয়েছে, কোনো বিজেপির থেকে হয়নি। ও এতদিন যা অত্যাচার করেছে, কার হাতে মরেছে আমরা নিজেরাও জানি না, পরিষ্কার কথা। যদি ভোট পরবর্তী হিংসা অনেকেই মরে যায়, সঞ্জু এমন কোনসা মহাভারতের মহারথী যে সঞ্জুর জন্য স্বয়ং অভিষেক ব্যানার্জি দৌড়ে এসছেন। তাহলে এতদিন কোথায় ছিলেন? অভয়ের মা যখন কান্নাকাটি করছিল, কোথায় ছিলেন? আমরা যখন এত কষ্ট করেছি সারা জীবন ধরে, কোথায় ছিলেন? রাস্তাঘাটের উন্নতি নিয়ে কোথায় ছিলেন? কোথায় ছিলেন অভিষেক ব্যানার্জি? সঞ্জুকে কে সঞ্জুকে আমি এইটুকুনি বেলা থেকে দেখেছি, একসাথে পড়াশোনা করেছি। কোনসা মহাভারতের মহারথী যে অভিষেক ব্যানার্জি দৌড়ে এসছেন? কেন আপনারা বাড়ি ঘিরে রয়েছেন? আমরা ঘিরে রয়েছে অভিষেক ব্যানার্জিকে একটু আমাদের কাছে ছেড়ে দিন, আর কিছু না। ওনার গায়ে হাতে নোংরা জলটা একটু পালিশ করে
দেবো। আমি নিজে একজন এসএসসি প্রার্থী, আমার চাকরি চলে গেছে শুধু এই অভিষেক ব্যানার্জির দুর্নীতির জন্য। আমরা তো সব শিক্ষিত ছেলে মেয়েরা, আমরা কেন এর থেকে বঞ্চিত হবো বলতে পারেন? একেবারে দেখো সঞ্জু কর্মকারের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু এই যে সঞ্জু কর্মকারের বাড়ি, যে অ্যালবেস্টার দেওয়া বাড়ি, সেই সঞ্জু কর্মকারের বাড়ি এবং সেই সঞ্জু কর্মকারের বাড়ি এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা, তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু ঘিরে ফেলেছেন, তারা ঘিরে রয়েছেন। কারণ ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে বের করে নিয়ে যাওয়ার জন্য একদিকে সোনারপুর থানার পুলিশ, তেমনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছেন এবং এলাকাবাসীরা, গ্রামবাসীরা তারা কিন্তু পুরো বাড়ি ঘিরে রয়েছেন, পুরো বাড়ি কিন্তু ঘিরে রয়েছেন এলাকাবাসীরা, গ্রামবাসীরা। চোর স্লোগান উঠছে গ্রামবাসীদের পক্ষ থেকে। একেবারে দেখো গ্রামবাসীদের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিন্তু চোর স্লোগান উঠছে। একেবারে দেখো গ্রামবাসীদের পক্ষ থেকে চোর স্লোগান উঠছে এবং তারা চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের হাতে তুলে দাও। কিন্তু সোনারপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাকে বের করে নিয়ে যাচ্ছে, তোড়জোড় চলছে। এখন দেখার বিষয় কতক্ষণে তিনি এখান থেকে বেরোতে পারেন। সোনারপুর থেকে জাহেদ মিস্ত্রি রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমাদের জায়েদ যখন এই প্রতিবেদন তুলে ধরে তখন অভিষেক ভেতরে ছিলেন। এই রাজ্য সরকার সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ পাঠিয়ে অভিষেককে বাড়ি থেকে উদ্ধার করেছেন অলরেডি। এটা আগের তোলা ভিডিও বলে উনি বলছেন যে কখন অভিষেক বেরোতে পারেন। আমি পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আমার প্রথম আজকে যাকে পরিচয় করা হবে চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় কংগ্রেস মুখপাত্র। চন্দনদা যখন থাকেন এখানে আমার সঙ্গে বহু কয়েকশো প্যানেলের আমার গেস্ট, তখন রাজনীতিক সংস্কৃতির কথা আমার বারবার মাথায় আসে। আমার কাজকে খুব দুঃখ লাগছে যে চন্দনদার মতো মানুষেরা রাজনীতিতে আছেন, অনেকেই এরকম আছেন, কিন্তু এই গত 15 বছরে রাজনৈতিক সংস্কৃতির এই বেহাল দশা, আমার মনে হয় এই মানুষগুলো এটা আশা করেননি। দেখুন, রাজনৈতিক সিম্বল কার হাত, কার তারাহাতরি কাস্তে, কারুর পদ্ম, কারুর জোড়া ফুল থাকবে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যে পতন ঘটেছে, ধ্বংস হয়ে গেছে। বুঝতে পারছেন, একটা দলের 80 জন বিধায়ক আজ পর্যন্ত টিল ডেট, হাজার হাজার পঞ্চায়েতের মেম্বার, হাজার হাজার পঞ্চায়েত সদস্য, পুরসভার প্রধান চেয়ারম্যান, পুরসভার কাউন্সিলর, জেলা পরিষদ, তাদের হাতে 29 জন সাংসদ, যে রাজনৈতিক দল। বুঝতে পারছেন সেই রাজনৈতিক দলের কি অবস্থা, কি পরিমাণ আক্রোশ মানুষের থাকতে পারে। এক একজন এক একটা অ্যাঙ্গেল থেকে বলছেন। কেউ বলছেন অভয়াকে নিয়ে কথা, কেউ বলছে তোলাবাজি, গরু চুরি, বাড়ি চুরি, খাদান চুরি, মাটি চুরি, জমি চুরির কথা, কেউ বলছেন পুকুর ভরাটের কথা। যেরকম নেতা তার অনুচররা আরো এক্সপার্ট। এই যে সঞ্জু মারা গেছেন, কারণ মৃত্যুতে তো আহ্লাদিত হওয়ার কিছু নেই, ওনারা বলছেন ওনার এলাকার মানুষ চেনেন, কিন্তু এরকম আমাদের কাছে সূত্র মারফত খবর আছে, কনফার্মেশন নেই বলে বলতে পারছি না, এই সঞ্জুর মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে। আমরা যেটা জানি সেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে গেছেন। চন্দনদাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, আলোচনায় থাকবো। রাজদীপ পাল আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। রাজদীপ ঘনিষ্ঠ হলেও আমার মনে হয় যে অনেকটা দায়িত্ব আছে রাজদীপদের বা এই প্রজন্মের, অন্ততপক্ষে রাজনীতির হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফেরত আনা, লাগামহীন রাজনৈতিক অপসংস্কৃতিকে কাল্টিভেট না করা। আমার মনে হয় এটা ওদের দায়িত্ব হওয়া উচিত। রাজদীপ আজকে বলবেন। আমার সঙ্গে অনলাইনে রয়েছেন সুকান্ত ঘোষ, অধ্যাপক মানুষ। আমি চাই আমাদের সবার মিলে এই রাজনীতির কালচারকে ফেরত আনতে হবে, যে একদম ধ্বংসপ্রাপ্ত অবস্থা। নাহলে নেতাদের এই পরিস্থিতি হয়, যে দলের এখনো পর্যন্ত এতটা পাওয়ার আছে, এর থেকে তো কম পাওয়ারের রাজনৈতিক দল, তাদের তো এরকম পর্যদস্ত হতে হচ্ছে, হয় না? হতে আমরা দেখিনি আগে, ইতিহাস বলছে না। অভিষেক ব্যানার্জি জেপি নাড্ডা মার খাওয়ার পর বলেছিলেন না যে জনরোষ আমরা কি করব, এই শিরাকোলে, দক্ষিণ 24 পরগনায়, এই কনস্টিটুয়েন্সির মধ্যেই যেখানে আজকে উনি মার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাড্ডা গাড্ডা, নাড্ডা চাড্ডা খাড্ডা, মনে আছে? এই সংস্কৃতির ফল হচ্ছে এটা। আসুন একটা দ্রুত বিরতির পর ফিরে আসছি, সবার সঙ্গে আলোচনা থাকবো, সঙ্গে থাকবেন আপনারা। আমরা আমাদের যে ডিপার্টমেন্ট আছে যারা গেস্টদের সঙ্গে ইন্ট্রোডিউস করেন, আমরা বারবার করে আজকে অনুরোধ করা সত্ত্বেও
নানান রকম মেল করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস আজকে তাদের প্রতিনিধি পাঠাননি। আমি তার জন্য খানিকটা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় যে এই পরিস্থিতিকে ফেস করবার মতো সেই মেরুদণ্ড ওদের নেই। যাই হোক, চেষ্টা করবেন হয়তো পরবর্তীকালে গেস দিতে, কারণ একটা বিতর্কের মধ্যে তারাও তো তাদের অবস্থান রাখবেন, মুখে ডেমোক্রেসির কথা বলবেন, ডেমোক্রেটিক রাইটের কথা বলবেন, আর মানে আমাদের এখানে বক্তা থাকবেন না, সেটা তো হতে পারে না। না, যাই হোক, আমি শুরু করবো চন্দনদাকে দিয়ে। চন্দনদা, আজকের এই পরিস্থিতি, এর সঙ্গে রাজনীতি বা সাধারণ মানুষ যা বলছেন, আমরা যতটা পারলাম শোনালাম, অনেকটাই শোনাতে পারলাম না, কারণ আপনাদের বক্তব্যের ক্ষেত্রে তাহলে সময় আমরা কম পাবো। এই পরিস্থিতি কিসের পরিচয় দিচ্ছে? দেখো, শরৎচন্দ্রের গৃহদাহ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন গৃহদাহ কাকে বলে রাজনৈতিকভাবে। এবং সেই গৃহদাহ আমি কেন বলি, তোমার এই ঘটনা তো আজকে শুরু হয়নি, এই ঘটনাটা শুরু হয়েছে 4 তারিখের পরবর্তী সময়। এবং সেখানে এই দাহ হতে হতে তৃণমূল কংগ্রেসের মূল ভিত্তি যেখানে, অর্থাৎ যে জায়গাটাতে দাঁড়িয়ে তাদের অ্যাবসলিউটিজম চলছিল, মূল ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রে অ্যাবসলিউটিজম বলে কোনো শব্দ হওয়া উচিত না, সার্বিক ক্ষমতাশালী কোনো অঞ্চল নেই। বিভিন্ন সময়ে আমরা আলোচনা করেছি দেবাশিস, একটা অঞ্চল নেই যেখানে উন্নয়নের কোনো আলোচনা আমরা করতে পেরেছি। শুধু আলোচনা করেছি যখনই তোমরা যে টপিকই দিয়েছো সেটা দুর্নীতির টপিক, এবং আলটিমেটলি আমরা দীর্ঘ সময় অতিবাহিত করেছি এই দুর্নীতিকে সামনে রেখে। আপনি তো দাদা জানেন যে আমরা বেলাগাম দুর্নীতি বলে একটা পুরো এপিসোড, তার আপনি দীর্ঘদিন ধরে, এবং বেলাগাম দুর্নীতি থেকে আরম্ভ করে তোমার হল্লা বল এখনো যেটা চলে, দীর্ঘদিন ধরে তোমার এই রাজনৈতিক প্রক্রিয়াকরণে যেভাবে গৃহদাহ হওয়ার কথা, আমার মনে হয় এখনো সেই বৃত্ত সম্পূর্ণ হয়নি। খুব স্বাভাবিক, আজকে তুমি যাকে দেখছো ঠিক তেমন একটি রাজনৈতিক শালীনতার একটা প্রশ্ন তুমি তুলেছ। একদিকে যদি রাজনৈতিক শালীনতা এবং বাংলার রাজনৈতিক ইতিহাস দলমত নির্বিশেষকে সামনে রাখো, অন্তত 15-20 বছর আগের বিভিন্ন ঘটনা যার প্রকৃত সাক্ষী আমি, এবং ছোটবেলা থেকে শুনে আসা বিভিন্ন ঘটনা। আর তুমি একটু আগে যেটা বলছিলে, আমি তখন ছোট হলেও আমার পরিষ্কার মনে আছে পাওয়ার ট্রানজিশন যখন কংগ্রেস চলে যায় 77-এ এবং চলে আসে কমিউনিস্ট পার্টির লেফট ফ্রন্ট পশ্চিমবাংলার ক্ষমতায়। আমার রাজনৈতিক জীবনটাও তুমি জানো 44 বছরের। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি কখনো এই ধরনের দুর্নীতিপরায়ণ কোনো সরকার, শুধু সরকার না, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এবং মাসেল ফ্লেক্সিং করে আজ পর্যন্ত সরকার, পুলিশ থেকে আরম্ভ করে সরকারি মেকানিজম থেকে আরম্ভ করে আমরা কেউ কখনো কোনো অবস্থাতে কোনো রাজ্য সরকার সারা ভারতবর্ষ জুড়ে দেখিনি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তার নেতৃত্ব দিয়ে গেছেন গত 15 বছর ধরে। আমরা বারবার তাকে ডিসেক্ট করেছি। আজকে যেটা খুব খারাপ লাগছে, একজন মানুষ যাকে একেবারে সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো, তার মাত্র 4 তারিখ থেকে আরেকটি 4 তারিখ হয়নি। ইনফ্যাক্ট আমরা যেখানে দাঁড়িয়ে আছি 1 মাসও পূর্ণ হয়নি, একেবারে একদম আমি শুধু দেখতে পাচ্ছি চারিদিকে কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নেতৃত্ব। এখন নেতৃত্বের সংজ্ঞাটা বদলে গেছে। আমি তোমাকে কেন বলি, দেখো একটা জিনিস বুঝতে হবে, তুমি যদি 77-এর প্রসঙ্গটা আনো তাহলে দেখতে হবে 77-এর পরে সুব্রত মুখার্জি, সোমেন মিত্ররা কীভাবে রাজ্য রাজনীতিকে নেতৃত্ব দিয়েছেন, প্রণববাবুরা নেতৃত্ব দিয়েছেন। আমরা জানি মাত্র 3 বছর পরে ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসছেন, কারণ ইন্দিরা গান্ধী চিকমাগালুর থেকে আরম্ভ করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সারা ভারতবর্ষের কংগ্রেসকে। কংগ্রেস ফিরে এসছে 1980 সালে। আমি কেন বলছি তোমাকে, তার মধ্যে তুমি কোথাও তারতম্য দেখেছো? ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তাকে ওভারটেক করে, ইনফ্যাক্ট তাকে 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 বাইপাস করে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা করেছেন গণতান্ত্রিক গ্রুপ কী হতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা দীর্ঘ সময় জানি, ঐতিহাসিকভাবে জানি। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা যদি আরও বিশদভাবে জানি তাহলে দেখব সৌভ্রাতৃত্বের রাজনীতি, সৌহার্দ্যের রাজনীতি, সৌজন্যের রাজনীতি কোন জায়গাটাতে পৌঁছে গেছিল গত 15 বছরে। কেউ যদি কারোর সাথে ইভেন সামান্য সম্পর্ক রাখতো তাকে মনিটর করা হতো। আমরা জানি মনিটর করবার জন্য কিছু এজেন্সিকে ভাড়া করা, মূলত দেখা গেল তারা পালিয়ে গেল, কিন্তু পালিয়ে গেল তখনই যখন তারা বুঝলো যে পলিটিক্সের মূল কারণ যেটা, সেটা জনসমৃদ্ধ, জনগণের যোগাযোগ। সেই জায়গাটা থেকে বিচ্যুত হলে কোনো পলিটিক্যাল মেকানিজম কনসালটেন্সি বিজনেসের মাধ্যমে চলতে পারে না, এটা প্রমাণ হলো। আমি বারবার একটা কথা বলতে পারি, এটা কিন্তু এই 15 বছরের ইতিহাসটা কিন্তু রাজনৈতিকভাবে প্রত্যেকটা দলের কাছে অভিজ্ঞতার একটা সম্ভার। তাদের কিন্তু কাল্টিভেট বা হারভেস্ট করা উচিত কি কি ঘটেছিল, অল নেগেটিভস, কিন্তু প্রতিটা নেগেটিভসের মধ্যে পজিটিভ দিক আমরা কি করব না। এই ধরনের
ব্যবসা মানে রাজনীতি, political research হতে দুর্নীতি রাজনীতি, একদম। এটা পলিটিক্যাল রিসার্চের একটা অঙ্গ তো অবশ্যই। তার সাথে সাথে রাজনৈতিক কর্মীরা, যারা ইয়াং কর্মীরা এখানে বসে আছেন বিভিন্ন দলের, আমি শুধু এদের বলবো না, ইনফ্যাক্ট ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, একদম। যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে শুধু পুলিশকে ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে, বিভিন্ন জায়গায় খুন খারাপি করে, নির্বাচনকে সম্পূর্ণ লুট করে যারা রাজনীতি করেন, তারা 1 বছর 2 বছর 15 বছর সুযোগ পান, তারপরে তাদের যে অবস্থা হয় সেটাই সেটা দাঁড়িয়ে। হচ্ছে আজকের নিদর্শন। একদম। আজকে একেবারে প্রকিওর করেছো রাইট একটা অ্যাঙ্গেল। আমার যেটা খারাপ লাগছে, আমি না এখানে বলে শেষ করব, এই প্রসঙ্গে নতুন আলোচনা করার কোনো কারণ নেই। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখের আগে যা বলেছেন, আজকে মনে হয় সম্ভবত তারই রিফ্লেকশনটা আয়নার সামনে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন ঠিক, তিনি ঠিক, কতটা একদম, ক্ষমতাশালী। একদম। এবং আরেকটি কথা বারবার বলবো, আমি না একটা জিনিস পরিষ্কার বুঝি, 49 বছর বিরোধী রাজনীতি করে আমাদের যে সব ছেলেমেয়েরা, আমাদের দলে বলছি না, যারা সরকার বিরোধী আন্দোলন মানুষের কাছে করে, তাদের কখনো পুলিশ হ্যারাসমেন্ট, তাদের ওপরে পুলিশের লাঠি, তারা বিভিন্ন সময় বিভিন্ন অপরচুনিটি যার ন্যায্য পাওনা না পেয়ে বঞ্চিত হয়ে থাকা, তথাপি মেরুদণ্ড সোজা রেখে যারা রাজনীতি করে, তাদের বিরোধী রাজনীতি থেকে আসতে হবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যেসব নেতারা তৃণমূলের মূল আন্দোলনকে দেখেননি, কংগ্রেসের মূল আন্দোলনকে দেখেননি, মমতা ব্যানার্জি সহ যে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল, 11তে ক্ষমতা এনেছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু এরা বুঝিয়ে দিয়েছে যে শুধু ক্ষমতার স্বাদ কাকে বলে এবং বিস্বাদ কাকে বলে আজকে মানুষ প্রমাণ। একদম, সেটা একদম অসাধারণ, খুব সুন্দর চন্দনদা। আর এই একই সঙ্গে আমি দেখাবোই যে চন্দনদা উল্লেখ করলেন যে সাধারণ মানুষ বলছেন সেই ডিজে বাজানোর প্রসঙ্গ, কোথাও যেন মানুষ এই ডিজে বাজানোর কথা মেনে নিতে পারেননি, কোথাও যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে একটি সম্প্রদায় আমরা ছেড়ে দিলে বুঝে নেবে এই বক্তব্যকে মেনে নিতে পারেনি। এগুলোকে সবই রাজনৈতিক অহংকারের বহিঃপ্রকাশ ছিল। আসুন সেদিনের অভিষেকের সেই বক্তব্য আরও আরেকবার ফ্ল্যাশব্যাকে যেতেই হবে রাজদীপের কাছে যাওয়ার আগে। আসুন একবার দেখাই। সাকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। মানুষ ভুল করেননি, মানুষ আজকে বলছেন কোথায় ডিজে বাজলো। আসুন একবার চট করে শোনাই। দেখো, কোনো একটা জায়গায় রাজনৈতিক নেতা রাজদীপ যদি আক্রান্ত হন, মূলত বিরোধী রাজনৈতিক দলের দিকে আঙুল ওঠে, মূলত যে বিরোধীরা এই কাজটা করেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলতে চেয়েছেন, আমি এর থেকে বাইরে আসছি না, কিন্তু এতগুলো কারণ রয়েছে এখানে। মানে দলের মধ্যে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচিত হচ্ছেন, দলের মধ্যে রাগ উষ্ম, একটা দল ভেঙে যাওয়ার পেছনে একজনকে যদি কাউকে দায়ী করতে হয়, সেটা হচ্ছে এই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবধি পৌঁছচ্ছেই না। আমার কথা এইখানেই, এই জায়গায় তো বারবার করে বিজেপি বহু নেতা আক্রান্ত হয়েছে। আজকে সরকার বা প্রশাসন যে কাজটা করে দেখালো সেটা অবশ্যই প্রশংসনীয়। কারণ শুভেন্দু অধিকারী যখন নর্থ বেঙ্গলে আক্রান্ত হয়েছিলেন, তখন কিন্তু সরকার পাশে দাঁড়ায়। তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আজও রাজনৈতিক সংস্কৃতি বা শিষ্টাচার, যেটা শ্রমিকদের নেতৃত্বে করছেন সমস্ত সবাই বিজেপির নেতাকর্মী বা গ্রাউন্ড লেভেলের যারা ওয়ার্কার রয়েছে, তোমরা কি আজও সেই পন্থাতেই বিশ্বাস করো? আর এই জনরোষের তাহলে কারণটা কি? একদম, আমরা এখনও এই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই যে ঘটনা ঘটেছে, এটাতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এটাকে সমর্থন করি না, ভবিষ্যতেও যদি কোনো দিন হয় সমর্থন করব না। আমরা প্রশাসনিক সাহায্য পাঠাবো, সেখান থেকে বের করে আনার চেষ্টা করব। এখন যদি প্রশ্ন ওঠে এরকম হচ্ছে কেন, আমি প্রথমেই শুরু করব দাদা, 2021-এ ভোটের পর আমি কোথাও যাচ্ছি না, যে স্টুডিওতে বসে আছি এই চ্যানেল 2 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কী জন্য হয়েছিল?
দুদিন কি তার অধিক সময়ের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, দেখানো যাচ্ছিল না, ব্ল্যাক আউট ছিল। ব্ল্যাক আউট ছিল। কেন করা হয়েছিল? আমি এখান থেকে শুরু করে যদি চলে যাই যেখানে আক্রমণ হয়েছে সেই জায়গায়, সেখান থেকে দেখা যাচ্ছে যে এসএসসি দুর্নীতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অভয়াকাণ্ডের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষের জনরোষের সামনে পড়তে হচ্ছে। আজকে দাঁড়িয়ে মানুষকে তাতিয়ে দেওয়া, মানুষকে অপমান করে মানুষকে সরিয়ে দেওয়া, তার কারণে মানুষের আজকের এই জনরোষ। আমরা দেখেছি ভোটের আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিজে বাজাবো, শ্মশান তৈরি করব, বাপকে খুঁজে আন, বাপকে ডেকে আন, এই রকম ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে মানুষ তার জবাব দিচ্ছে এবং আমরা বারবার বলবো আপনারা নিয়ন্ত্রিত থাকুন, আপনারা এইগুলো করবেন না। পশ্চিমবঙ্গের যে পদ্ধতি, পশ্চিমবঙ্গের যে কালচার, সেই কালচার এই কালচার নয়। আমরা ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে কালচার, সেই কালচারের বিরোধিতা করছি, সেই কালচার আমরা আনতে দেব না। কিন্তু মানুষের ওপর যারা এইরকমভাবে অত্যাচার করেছে, আপনারা মানুষের কাছে যখন যাচ্ছেন বুম নিয়ে, মানুষরা নিজেই বলছে যে কোথাও পুকুর ভরাট হয়েছে, কোথাও কয়লা দুর্নীতি হয়েছে, কোথাও গরু চুরি হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে মানুষ বলছে যে এই কয়লা চোর, গরু চোর, পুকুর ভরাট কেলেঙ্কারির জন্য মানুষ আজকে এই জায়গাগুলোতে এসে দাঁড়িয়েছে। না মানে কোথাও দাঁড়িয়ে রাজদীপ মানুষ নিজে, অনেক মানুষ ব্যক্তিগতভাবে সর্বশান্ত হয়েছেন বা সাপ্রেসড হয়েছেন। এটা একদম মানে গ্রাসরুট লেভেলে, কারোর জমি ছিল সেটা জোর করে দাও। আজকের দিনে দাঁড়িয়ে এখানে বসে মনে পড়ছে মসলন্দপুরের দুই নেতাকে ধরা হয়েছে, অজিত শাহ, সুজিত সাহা, পুরনো নেতা, বহু নেতা, পুরনো নেতা। তাদের বাড়ির থেকে টাকা, গুলি এবং পরে জমি থেকে অস্ত্র সব উদ্ধার হয়েছে। এই দুজনই মানে তৃণমূলের একেবারে ব্যাপকভাবে রাজত্ব করতো। তো যে জমি থেকে উদ্ধার হয়েছে, বলছে এই জমিটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের ছিল, একদম ওনারা পাঁচিল দিয়ে জমিটাকে নিজেদের করে নিয়েছে। মানে এই যে গাঁজুয়ারির রাজনীতি, তার প্রতিফলন কিন্তু আজকে হচ্ছে। কিন্তু তবুও আমি ধন্যবাদ জানাবো শ্রমিকদের মতো মানুষের আজও দলকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছেন। এই ঘটনার পর শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন একবার শুনে আমরা সরাসরি বিরতিতে চলে যাব, বিরতির পরে ফিরে আসবো। দেখুন। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। এসব ব্যাপারের মধ্যে বিজেপি নেই, আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন, এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত। ফিরে আসলাম। পরাজয়ের মাত্র 26 দিনের মধ্যে এই ধরনের শারীরিক বিপর্যয়ের কি কারণ? সুকান্ত, আপনার কি মনে হয়? আসলে সমস্যাটা হচ্ছে, তুমি দেখো যেভাবে 2017 সালে দিলীপ ঘোষ, তখন বলা হয়েছিল দিলীপ ঘোষের উপর যে আক্রমণ হয়েছিল সেটা বেসিক্যালি গোর্খা জনমুক্তি মোর্চা করছিল, কিন্তু তখন কিন্তু তাকে থানায় আশ্রয় নিতে হয়েছিল এবং লাঠি সোঁটা নিয়ে আক্রমণ হয়েছিল। এবং সেই সময় গৌতম দেব বলেছিল এটা সাধারণ ঘটনা, আমরা কোনোভাবেই যুক্ত নই। আমরা এটা কথা বলছি না, আমি উদাহরণটা অন্য জায়গা থেকে আনছি যে ভোট পরবর্তী হিংসায় বিজেপির যতজন কর্মীরা ঘর ছাড়া হয়েছে এবং তাদেরকে বহু দিন তারা আসতে পারেনি পশ্চিমবঙ্গে, তাদের যখন বিচার চাওয়ার জন্য তারা যখন বিভিন্ন থানায় গিয়ে এফআইআর পর্যন্ত করতে পারেনি। এবং আজকে তোমার ভাবতে হবে শোভনদেব চট্টোপাধ্যায়ও কিন্তু নেতা, তিনি কিন্তু কোথাও চোর স্লোগান শুনছেন না, তিনি ডিম কোথাও কিন্তু নিক্ষেপ করা হয়নি। কারণ তুমি যখন এই ডিজে বাজানো শুধু নয়, জাহাঙ্গীরকে সামনে রেখে যখন বলল, জাহাঙ্গীর আবদার করেছে একটা চুল্লি বানাতে হবে যাতে করে যাদের হার্ট অ্যাটাক হবে সেই চুল্লিতে নিক্ষেপ করা হবে, এত ভালো কথা বলেনিও। তার মানে তুমি যখন প্যারাশুটে করে হঠাৎ নেতা হও,
তাতে কিন্তু দেবাশিসদা এই প্রবলেমটা হয় যে তারা তো আর গ্রাসরুট লেভেলে ঘাত প্রতিঘাতের মাধ্যমে নেতা হয়নি। সমস্যাটা এখানে মানে স্বঘোষিত যুবরাজ, এত পরিমাণ সেনা, মানে তার উপসেনা, তার বিভিন্ন সিকিউরিটি, এই তো এটা বুমেরাং, এটা বুমেরাং হয়ে আসছে। মানে মানুষের ক্ষোভটা একটা জায়গা থেকে না, যেটা চন্দনদা বললো সেটা মানে একই রকম ভাবে এই ক্ষোভটা পুঞ্জীভূত অসন্তোষ, মানে যেটা এসএসসি থেকে শুরু করে কয়লা চুরি থেকে শুরু করে বিভিন্ন ভাবে তিনি কিন্তু কোন নেতাকে সম্মান দেয়নি। তার নিজের দলের আপনার কি কখনো আজকে মনে হচ্ছে যে ভাতা দিয়ে, নানান প্রকল্পের কথা বলে বা তার একটা অংশের সুবিধা দিয়ে এই দুর্নীতির ক্ষোভকে চেপে রাখা যায়নি? মানে তৃণমূল হয়তো কোথাও ভেবেছিল যে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো, এটা দেবো, সেটা দেবো, মানুষ চুপচাপ থাকবে, আমরা আমাদের মতো দুর্নীতি করতে থাকবো। আপনার কি মনে হচ্ছে এই পলিসি ক্লিক করেনি? না, এই পলিসি তো ক্লিক করেনি, এটা তো স্বাভাবিক। ঠিকই বলেছো তুমি, যে কোনোভাবে ভাতা দিয়ে চুরি করে, ধরো 10 টাকা চুরি করে সেখান থেকে আমি 2 টাকা ভাতা দিচ্ছি, তাতে কিছু মানুষকে হয়তো আশ্বস্ত করা যাচ্ছে। কিন্তু তুমি ভাবো এই পুঞ্জীভূত যে ক্ষোভটা, সেটা কিন্তু অনেকেই বলছে কেন পুলিশ নেই, কেন প্রশাসন নেই, তৃণমূলের লোকেরা বলছে। কিন্তু তোমায় ভাবতে হবে যে এই ক্ষোভটা কিন্তু স্বতঃস্ফূর্ত, এটা কিন্তু কেউ ডেকে আনেনি। তাহলে তুমি ভাতা দিয়ে, কাউকে অর্থ দিয়ে, আমার ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে তুমি ভাতা দিচ্ছ, সেই ভাতা দিয়ে মানুষের ক্ষোভকে প্রশমিত করা যায় না। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তথাকথিত সেকেন্ড ইন কমান্ড, যার 32 থেকে 33টি গাড়ি কনভয়ে থাকতো। একটা ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে মানুষ যেখানে তাকে ছুতে পারতো না, যে প্যারাশুট থেকে নেমে হঠাৎ করে নেতা হয়েছে, তাকে মানুষ সম্মান দেবে? কোনোদিন দিতে পারে? আজ পর্যন্ত কংগ্রেস, সিপিএম এবং বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যে মধ্যে যে মানে রাজনীতির সঞ্জীবনী বুটিটা ছিল, যাদের নাম চন্দনদা একটু আগে নিয়েছেন, আমি আর নিচ্ছি না, সময় নষ্ট করতে চাইছি না, সেই সঞ্জীবনী বুটি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা সেই পথটা দেখাতে পারেনি বা দেখাতে দেয়া হয়নি। বড়দের কিভাবে ডাকতে হয় তাকে প্রণাম করছে তৃণমূলের একজন কর্মী, একটা হেলিপ্যাডে প্রণাম করছে যখন তিনি প্রচারে গেছেন। ওরা লজ্জা লাগে না? এত বয়স্ক একজন মানুষ, তিনি তার পা ধুয়ে প্রণাম করছে, তিনি আশীর্বাদ করছেন। তিনি কোন জননেতা? এই যে জননেতা জনগণের সঙ্গে মিশে তৈরি হয় দেবাশিসদা, জনগণের মানে আমার তো মনে হয় যে স্ক্যানার মেশিন দিয়ে একটি বিজেপির সমর্থিত লোককেও যদি কোনো জায়গায় না রাখা হয়, এরপর যদি এই ধরনের নেতারা রাস্তায় বেরোন, তারা একই রকম জনবিক্ষোভের সামনে পড়বেন। সেখানে শুধু থাকবে সাধারণ মানুষ আর নিজের দলের মানুষ। আজকে নিজের দলের মধ্যে অবস্থাটা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা আছে নিজের দলের মধ্যে। আমি দলের একাধিক কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, বিধায়ক, সাংসদের সঙ্গে যদিও আমার কথা হয়নি, একজন সাংসদ তো প্রকাশ্যে বলেছেন আমার সঙ্গে কথার ব্যাপার নেই, আমি একাধিক লোকের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকের একই কথা। আজকে তৃণমূল কংগ্রেস নামক এই লড়াকু দলটির প্রথম দিকে যেভাবে তারা লড়াই করেছিলেন, হয়তো তার মধ্যে অনেক গন্ডগোল ছিল। কংগ্রেসের সমর্থন না থাকলে আজকে চন্দনদার সামনে বসে চন্দনদা এক্ষুনি দাবি করতে পারেন যে আমরা না থাকলে 2011-তে জিতে ক্ষমতায় আসা হতো না, এরকম বহু কংগ্রেস নেতা আমায় বলে গেছেন। কিন্তু অধ্যত্বের যে শেষ হয় সেটা হচ্ছে আজকের ছবি দেখাচ্ছে। আমি আসবো ফিরে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবারও আলোচনায় থাকবো। আরেকটি প্রসঙ্গ আমরা রাখবো একই ঘটনার মধ্যে থেকে, যে মানুষ কি বলছেন বা অভিষেকের কি প্রতিক্রিয়া। মার খাওয়ার পর আজকে প্রথম প্রতিক্রিয়া সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন সেই বক্তব্য শোনাবো বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया। यह है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं, देखिए पुलिस कहीं नहीं है। 1000 कार्यकर्ता उनके मुझे मारने के लिए आए थे। वहाँ पे मेरे गाड़ी पे हमला हुआ था, कैनिंग जाते वक्त हुआ था, कैलाश विजयवर्गीय जी के ऊपर हुआ था, हमारे राष्ट्रीय अध्यक्ष जी उस समय के जेपी नड्डा जी जो थे उसके ऊपर, पूरे उनके कॉन्वॉय के ऊपर हमला हुआ था। कैलाश जी का हाथ यहाँ से खून निकल रहा था, ऐसी हालत हो गई थी कैलाश विजयवर्गीय जी का। पत्थर मारा गया, ईंट मारा गया। उस दिन अगर जेपी नड्डा जी हमारे राष्ट्रीय अध्यक्ष जी थे, उनके बुलेट प्रूफ कार अगर नहीं होता तो उनका सिर का ये हिस्सा पूरा खून से लहूलुहान हो जाता। तो इस तरीके की भयंकर घटनाएं उस समय घटी है। बंगाल की जनता ने देखा है उसको, उसका आक्रोश है।
मैं मानता हूँ और उस आक्रोश को हम एक्नॉलेज भी करते हैं, लेकिन फिर भी जनता से अपील है कि कुत्ते अगर हमें काटे, हम तो काटते नहीं ना, तो इसलिए शांति बनाए रखे। तृणमूल था, तृणमूल ने अपना समय जो करना था कर लिया, अभी बंगाल को हमें ठीक करना है। बंगाल को हमें, आज पासा पलट गया है, फिर भी मैं जनता से अपील करूंगा कि बंगाल को हमें सुधारना है और बंगाल को, बंगाल की राजनीति को हमें हिंसा मुक्त करना है। पलट गया है, इसलिए अभिषेक बनर्जी के खिलाफ इस तरीके के आक्रोश बाहर आ रहा है। फिर भी मैं उनसे आग्रह करूंगा, उन लोगों से, जनता से, कि आप लोग शांति बनाए रखें, लॉ एंड ऑर्डर पर भरोसा रखें। চন্দনদা সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিপরীত মেরুতে বসে থাকা একজন ব্যক্তি। বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে, তার বিরোধী দল হচ্ছে কংগ্রেস। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা তো সবাই বেঙ্গল নিয়ে খুব কনসার্ন থাকি। চন্দনদা, আপনি আগেও বহুবার এই যে রাজনৈতিক একটা শালীনতা বা হিংসাকে বর্জন করা, এই যে পরিস্থিতির কথা বলেছেন, আপনার কি মনে হয় যে আজকে যেভাবে ওনাকে রেস্কিউ করা হলো, অভিষেককে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলো, পুলিশ পাঠানো হলো, আমার তো মনে হয় এটুকু রাজনৈতিক শালীনতা আগের সরকারের সময় আপনারা একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিল সেগুলো। দেবাশিস, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে জানো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিষেক সম্ভবত আজকে শুরু হলো। তার প্রধান কারণ হচ্ছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমপি হননি 84 সালের আগে, 82 সালে আমরা রাজনীতি করি। আমার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘ ঘনিষ্ঠতার ইতিহাস সকলেই খুব স্বাভাবিকভাবে জানেন। এবং পরবর্তী সময়ে 1992-তে যারা জানেন, সুকান্তও আছেন, 92 সালে সেই মৃত্যুর ঘণ্টার কথা মনে আছে সম্ভবত, এবং সেখানে স্টেজে দাঁড়িয়ে ছেড়ে দিলেন, উনি স্পোর্টসের ডেপুটি মিনিস্টার ছিলেন নরসিমহা রাওয়ের গভর্নমেন্টে। সেই আন্দোলনের যে জোয়ার, সেগুলো চোখের সামনে দেখা। তারপরে 93 সালের ঘটনা তো সকলেই জানেন, 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসতে হয়েছিল 2011 সালে। 92 সালের মৃত্যুটা ঘটেছিল কিন্তু 2011-য়, 19 বছর পরে। ইউ আন্ডারস্ট্যান্ড দিস টাইম স্প্যান। পুড়তে হয়েছে। তার পরবর্তী সময় আমাদের সাথে অ্যালায়েন্স করতে হয়েছে। ইন্টারেস্টিংলি 63টা সিটের আমরা 44টা সিট এনে দিয়েছিলাম। পার্সেন্টাইল অঙ্কে সেদিন আমরা ক্ষমতায় বসিয়েছিলাম। আর একটা বছরের মধ্যে, পুরো একটা বছর না, 11 মাসের মধ্যে আমরা ক্ষমতাটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, বলেছিলাম দুর্নীতি হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের সম্ভবত সব থেকে বেশি হক। বিজেপি তো আছেই রাজ্যে, ক্ষমতায় থাকুক, কিন্তু আমাদের বোধহয় সব থেকে বেশি হক। যারা 49 বছর ক্ষমতায় নেই, তারা 11 মাসের ক্ষমতার অলিন্দকে ছেড়ে দিয়ে চলে এসে বলছি আপনি দুর্নীতিবাজ। আমি সেই কারণে বলছি অভিষেক আজকে হলো। তার কারণ 2014 সালের রাজনীতি করতে আসা কোনো মানুষ ক্ষমতার বলয়, দেবাশিস তোমার মনে থাকতে পারে, 2রা মে 2021-এর পর তোমার যতগুলো শো, প্রত্যেকটা শোয়ে আমরা ছিলাম, ইউ আন্ডারস্ট্যান্ড? প্রত্যেকটা শোয়ে বিজেপি কর্মীদের ওপর যে আক্রমণ, বিরোধীদের ওপর যে আক্রমণ, প্রতিবাদ করেছি। তুমি খুলে দেখে নিতে পারো, এটা আমাদের কংগ্রেসের লাইন ছিল। তার কারণ হচ্ছে রক্ত ঝরবে কেন? গণতন্ত্রের রক্ত কোথায়? এই রক্ত ঝরাবার কারণ যারা, তারা আজকে রক্তের মূল্য বুঝছেন, জনরোষ বুঝছেন। যার জন্যই বললাম আজ সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেকটা শুরু হলো। রাজনীতি এরপর ক্ষমতার বিরোধিতা কাকে বলে আমরা পুড়েছি। ওই বলে না, তুমি যাহা মরিয়া জানিয়েছো রবীন্দ্রনাথের, একদম আমি যাহা মরিয়া জানিয়াছি তুমি তাহা বাঁচিয়া থাকিয়া জানিতে চাও, রবীন্দ্রনাথের সেই জীবন স্মৃতির উল্লেখ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অ্যাবসলিউটলি অ্যাপ্লিকেবল। একদম তাই। রাজদীপ, তোমার কি মনে হয়? দাদা, এই যে জনরোষ হচ্ছে, এটির একটা বিশেষ কারণ আমি বলতে চাই। সেটা হচ্ছে আজকে সাধারণ মানুষ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে দোষারোপ করছে, সেইটার পরিপ্রেক্ষিতে আমি বলছি, মানে মার খাওয়ার পর প্রথম বক্তব্যে বললো যে বিজেপি আক্রমণ করেছে। হ্যাঁ, এই বিষয়টা কেন হচ্ছে? যে মানুষটা একটা বাড়ি করেছিল, বাড়ি করার সময় তাকে গিয়ে বলা হলো 2 লাখ টাকা দাও, নাহলে বাড়ির প্ল্যানটা পাস করবো না। যে মানুষটা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে হয়তো কোনো পুলিশ দাঁড় করিয়ে তোলা তুললো, টাকা নিল, সেই মানুষগুলো ভয়ে তৃণমূলের ওপরে কিছু বলতে পারতো না, কারণ জানে তৃণমূল একটা হারমাত বাহিনীর দল, তারা বাড়িতে রাত্রেবেলা আক্রমণ হবে, বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবে, তাদের নেতা এরম কথা বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলো কোনো কথা বলতে পারতো না, ভয়ে সিটিয়ে থাকতো। আজকে তারা সরকারে নেই, তাই জন্য মানুষের এই জন আক্রোশ
মানুষের ঠিক। এই আমি একদম আক্রমণ এই যে মানুষ জন আক্রোশের কথা বলছো, বারবার করে সামনে আয়না দেখার কথা বলছো, পুরনো স্মৃতি রোমন্থনের কথা আমরা বলছি, আজকে আলোচনায় উঠে আসছে সুকান্ত দা, চন্দন দা এবং রাজদীপ সবাই এই কথা বলছেন। কিন্তু আমার এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, জেপি নাড্ডা অর্থাৎ বিজেপির সভাপতি, মানে সর্বভারতীয় সভাপতি ছিলেন তখন, তিনি শিরাকোলে আক্রান্ত হয়েছিলেন, আর তারপর বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আসুন একবার শোনাই সেদিনকার বক্তব্য, শুনুন আজকে। কোথায় কথা আবার বলছে আমরা নাকি গুন্ডামি করছি। আজকে বিজেপির জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। কোথায় কথা আবার বলছে আমরা নাকি গুন্ডামি করছি। আজকে বিজেপির জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। বাস্তব প্রেক্ষিতের এত সুন্দর তার প্রক্ষালন ঘটা, মানে অসম্ভব ব্যাপার। 2020 সালের এই বক্তব্য শোনালাম, জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে এসেছেন, উনি এসে গাড্ডায় পড়েছেন, আমি কি করতে পারি? এটা তো জনরোষের প্রতিফলন। আজকে সোনারপুরও একই কথা বলছে। আমি অনেক ধন্যবাদ জানাবো সুকান্ত দাকে, চন্দন দাকে, রাজদীপকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে হিংসা বর্জিত রাজনীতি অবশ্যই শ্রেয়। নমস্কার।